ওকে, তো পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের বিজনেস ল এর নবম ব্যাচের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা পেজ নাম্বার 99 শেষ করে গিয়ে পেজ নাম্বার 100 এ এসে আমরা হচ্ছে ইনভাইটেশন টু প্রপোজাল কথাটা বুঝিয়েছিলাম। সেই সাথে আমরা জেনারেল অফার এবং স্পেসিফিক অফারটাকে বুঝিয়েছিলাম। আমাদেরকে এগুলো মনে আছে? জি ভাইয়া, মনে আছে। আচ্ছা, ফাইন। এবার আসেন অ্যাকসেপ্টেন্স এবং রিভোকেশন, এটাও আমরা বুঝাইছিলাম না? হ্যাঁ ভাইয়া, জি ভাই। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স কি একজনের দিক থেকে হয় না দুইজনের দিক থেকে অ্যাকসেপ্টেন্স এর কমপ্লিট হওয়ার বিষয় থাকে? দুইজনের দিক থেকে কমপ্লিট হওয়ার বিষয় থাকে। আবার রিভোকেশনেও কি একজনের দিক থেকে হয় নাকি দুইজনের দিক থেকেই থাকে? দুইজনের দিক থেকেই থাকে। আচ্ছা, আমাদেরকে এই ঘটনা মনে আছে যে অ্যাকসেপ্টেন্স কার দিক থেকে কখন কমপ্লিট হয় এবং রিভোকেশন কখন? হ্যাঁ দাদা, মনে আছে। বলেন তো। হ্যাঁ দাদা। অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে গিয়া যে নাকি প্রপোজ করে, ঠিক আছে, সে করলো, এরপরে হচ্ছে যাকে প্রপোজ করা হলো সে যদি অ্যাকসেপ্ট করে, so তখন হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হয়ে যায়, একসেপ্ট হয়ে গেল। কিন্তু রিভোকেশনটা যখন নাকি ই না করে, না 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 না, আপনি একটা কমপ্লিট হয়ে গেলে মিডিয়াম একজনের দিয়ে দিক থেকে, বুঝাইছিলেন একটা। একজনের দিক থেকে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, কার দিক থেকে কমপ্লিট হয়েছে? আচ্ছা, ধরেন আমি আমি হ্যাঁ। আপনার কাছে কোনো একটা প্রপোজাল রাখছি, ঠিক আছে? হুম। আপনি নিশাত, আমি নোবেল। হ্যাঁ। হ্যাঁ, আমরা যদিও সেখানে আমরা বিয়া শাদী প্রেম প্রীতি বুঝাইছি, এখন আমরা ফর্মাল এগ্রিমেন্টের কথায় আসি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। তো ধরেন আমি আর আপনি একটা বিজনেস ডিল করব ধরেন। তো ওই বিজনেস ডিলে দেখি আমাদের সাথে কোন একজন তৃতীয় পক্ষ হাত তোলেন তো। তৃতীয় পক্ষ না হলেও চলে, বাট এটা তুললে সহজ। কে আমাদের সাথে তৃতীয় পক্ষ হইতে চায় বলেন? আমি আছি দাদা। আচ্ছা, তুষার। ওকে, তুষার। তো তুষারের মাধ্যমে হচ্ছে আমি নিশাতের কাছে, নিশাত না? হ্যাঁ দাদা। হ্যাঁ, তুষারের মাধ্যমে আমি নিশাতের কাছে প্রপোজাল পাঠাইছি বিজনেসের জন্য, ঠিক আছে? নিশাত যখন সেটাকে এগ্রি করছে বা অ্যাকসেপ্ট করছে, তখন কার দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়েছে ধরে নেওয়া হয়? আপনার দিক থেকে, যে পাঠাইছে তার দিক থেকে। এটা কি ট্রু? না না না, নিশাত ভাইয়ের নিশাত ভাইয়ের বিষয়টা কাছে। না, আমি আচ্ছা দাদা, আমি এই জিনিসটা আমার মতো করে বলি। বলেন। যে তিনটা নাম না, এখন আপনি হচ্ছে গিয়ে একটা অফার তুষার ভাইয়ের মাধ্যমে আমাকে পাঠাইলেন। এখন আমি যখনই হচ্ছে গিয়ে তুষার ভাইকে বলে দেব হ্যাঁ আমি বিষয়টাকে একসেপ্ট করলাম, সে তুষার আপনি জানেন বা না জানেন তার আগে বিষয়টা একসেপ্ট হয়ে যাবে আমি যখন একসেপ্ট করতেছি। এটা কিন্তু কার দিক থেকে অ্যাকসেপ্ট হবে? দাদার দিক থেকে, আপনার দিক থেকে। আপনার দিক থেকে তো, দুই দিক থেকে হ্যাঁ, তো এটা। গুড। দুই দিক থেকে না, এই বোকা। তুষারের কথা ঠিক আছে, আমার দিক থেকে সেটা অ্যাকসেপ্ট হবে। কার দিক থেকে হবে মানে আমার দিক থেকে ধরে নেওয়া হবে যে অ্যাকসেপ্টেন্স কমপ্লিটেড। হ্যাঁ। আপনার দিক থেকে কখন অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হবে? যখন ওই তথ্যটা আমার কানে আসবে তখন। বুঝছেন? আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ। মানে অ্যাকসেপ্টেন্স তো হইছে, কিন্তু অ্যাকসেপ্টেন্স উভয় দিক থেকে কমপ্লিটনেস এর একটা বিষয় থাকে। তো হ্যাঁ। আপনার দিক থেকে তখন কমপ্লিট হবে যখন আমার কাছে এই তথ্যটা নিশাত এনে পৌঁছাবে। কিন্তু তুষার ভাই আপনি নিয়ে পৌঁছাবে। সরি, হ্যাঁ, তুষার এসে আমার কাছে পৌঁছাবে। নিশাদের এই অ্যাকসেপ্টেন্সটা তুষার এসে আমার কাছে যখন পৌঁছাবে, তখন আমার মানে আপনার দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হবে। বাট আপনি যখন অ্যাকসেপ্ট করছেন তখনই কিন্তু একদিক থেকে কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার দিক থেকে, যদিও আমার কানে আসে নাই। ঠিক আছে? হ্যাঁ। তার মানে তুষার ওয়াজ রাইট। ক্লিয়ার? আর রিভোকেশনের বেলা কি? রিভোকেশনের ধরেন বেলা হচ্ছে যে আমি রিজেক্ট করলো, আপনি যতক্ষণ পর্যন্ত না শুনতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে রিভোকটা হচ্ছে না। যখন নাকি আপনি শুনতে না না, পাবেন তারপর হচ্ছে রিভোকেশন হবে, এটাই তো? রিভোকেশনের দিক থেকেও আপনি যখন রিভোক করবেন তখন কোনো একটা দিক থেকে সেটা তখনই রিভোক হয়ে যাবে, সাথে সাথে রিভোক হয়ে যাবে। সেটা কার দিক থেকে? আমার এটা সেম আপনার দিক থেকে। আপনার দিক থেকে। হ্যাঁ। নিশাত ভাইয়ের দিক থেকে। না, তখন হচ্ছে নিশাতের দিক থেকে। রিভোকেশনের বেলা, অ্যাকসেপ্টেন্সের বেলা, মানে ধরেন অ্যাকসেপ্টেন্সের বেলা যখন নিশাত অ্যাকসেপ্ট করবে তখন সেটা কমপ্লিট হবে সাথে সাথে আমার দিক থেকে।
কিন্তু রিভোকেশনের বেলা যখন নিশাত রিভোক করবে তখন সেটা সাথে সাথে কমপ্লিট হবে নিশাতের দিক থেকে। বুঝছেন? আসাদুর রেজা ভাই ঠিক বলছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। মানে অ্যাকসেপ্টেন্সের বেলা যে জিনিসটা হয় রিভোকেশনের বেলা ঠিক তার উল্টা জিনিসটা হয়। বুঝতে পারছেন? হ্যাঁ আসলে তো ক্লিয়ার না। ক্লিয়ার। হ্যাঁ 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 আমি ভাবছি এটা তুষারের ভুল হবে না, নিশাদের তো ভুল হবে না, নিশাদ আজকে দোনোটা ভুল করছে। আচ্ছা তাহলে ভুলাই তুষার ফেলছে। এখানে একটা, না তুষার আজকে একটা ঠিক বলছে, আসাদুর রেজা ভাই একটা ঠিক বলছে। আচ্ছা হ্যাঁ বলেন, কিছু বিষয়টা বলবেন? হলো আপনি হচ্ছে কি যে হ্যাঁ এক্সাম্পলটা দিছিলেন যে দেখা গেল যে প্রপোজ করে মারা গেলেন, তাহলে আপনার রিফিউজ করার অপশনটাই থাকে না, আপনার রিফিউজ হইলেনই না। মানে ওই জিনিসটা হ্যাঁ না মাথায় যদি ঘুরতেছিল, যদি কনসেপ্টটা মানে উল্টা দিকে ঘুরতেছিল তাহলে আচ্ছা আমার। হ্যাঁ যদি মানে মারা যায়, তার মানে কি আমি যদি মারা যাই, আপনারে কোনো একটা কিছু করছি, আপনি হ্যাঁ ধরেন অ্যাকসেপ্ট করছেন, তা আমি যদি মারা যাই অ্যাকসেপ্ট করলেও সেটা কি আমার অ্যাকসেপ্ট একসেপ্টই হবে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি মারা যাই তাহলে রিজেক্ট করলে কি আপনি রিজেক্ট হন নাই, আপনার তরফ থেকে হয় হই নাই নাই, সেটা, এক্স্যাক্টলি আমি রিজেক্ট আপনি হই রিজেক্ট হন নাই। নাই। হ্যাঁ অ্যাকসেপ্টের বেলা হচ্ছে অ্যাকসেপ্ট হবে, আর রিজেক্টের বেলা হচ্ছে রিজেক্ট হই নাই। তো তার হুম মানে কি এবার বুঝছেন না তাইলে? হ্যাঁ এটাই মাথায় ঘুরতেছিল যে মারা গেলে তো উইন উইন এটা মাথায়, সিচুয়েশন সব দিক থেকে। এক্স্যাক্টলি হ্যাঁ, তো তার মানে তো এটা তো একটা একটাকে মানে উল্টাটাই হচ্ছে। অ্যাকসেপ্টের বেলা হচ্ছে হইছি, রিভোকের বেলা হচ্ছে হই নাই, তাই না? হুম ওকে, ক্লিয়ার তো না, বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, আশা করি আর ভুল হবে না। আচ্ছা এবার দেখেন, তাহলে যেহেতু আর আশা করি ভুল হবে না, তাহলে এবার দাগাই ফেলেন। এই যে হয় আর এ পার্সন এখানে যা আছে এগুলা দাগান, এগুলা জাস্ট এমনি বক্কর চক্কর, খুব একটা ইম্পর্টেন্ট মানে খুব একটা ইম্পর্টেন্ট না, না এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আগেই বলে দেওয়া হয়েছে, পড়ানো হয়ে গেছে, নতুন করে আর কোনো কিছু নাই এখানে বোঝানোর মতো। হ্যাঁ, এবার আসেন এর পরেরটাতে চলে যাই। না এত কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে আসলে মজা লাগে না, সত্য কথা ভাই। ফ্রি তো এই কারণে মনে হয় দাদা। ফ্রিতে আপনার মনে হয় মানুষ থাকে না? ফ্রিতে থাকবো। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, ল কি আর কেউ পড়ায়? ল তো আর কেউ পড়ায় না, মনে হয় পড়ায়। না ভাইয়া। মানে আমি অন্তত আর কোনো কোচিং দেখি নাই ল পড়াইতে, মানে আমি না জানি দাদা না পড়াই পড়ায় না, কিনা। হ্যাঁ পড়ায় না দাদা। হ্যাঁ ওইটাই বলতেছি, ল সচরাচর আর কাউকে পড়াইতে দেখিনি। 3 সাবজেক্ট পড়ায়, কেউ কেউ এখন দেখতেছি অ্যাসুরেন্সও পড়াচ্ছে, মানে ওই অ্যাকাউন্টিং আর মাই ট্যাক্স এর পাশাপাশি অ্যাসুরেন্স পড়াচ্ছে দেখলাম। আবার কেউ কেউ দেখলাম যে আপনার বিজনেস ফাইন্যান্স পড়াচ্ছে। কিন্তু ল আর আইটি এ দুইটা কেউই পড়ায় না, কারণ দুইটাই একটা পেইনফুল জিনিস। আইটির তো কোনো পিতা মাতা নাই, এটা এমন একটা সাবজেক্ট যে এটা করতে কি আসবে এটা কেউ শিওর হয়ে বলতে পারে না, দেখি এটা কেউ পড়াই না। আচ্ছা, হয় এনি পার্সন টু হুম দ্য প্রপোজাল ইজ মেড। আচ্ছা এটা একটু তাহলে দাগাইতে থাকেন। When a person to whom the proposal is made signifies the assent thereto. আমি বুঝলাম না এখানে কালার এটা এমন কেন? আচ্ছা এটা কি বেশি গাঢ় হয়ে গেছে? হ্যাঁ এটা আমি একটু বলি। When a person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. Acceptance must be absolute. তাহলে absolute বলতে কি বলছে? In order to cover the proposal, the acceptance must, এখানে acceptance must be absolute and unqualified. আনকোয়ালিফাইড বলতে ভালো জিনিসকে বোঝায়। ভালো মানে কি, আমরা বলি না যে অডিট রিপোর্টের ক্ষেত্রে একটা হচ্ছে কোয়ালিফাইড রিপোর্ট, আনকোয়ালিফাইড রিপোর্ট বলি না? তো আনকোয়ালিফাইড মিনস হচ্ছে ভালো, মানে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, সবকিছু ঠিকঠাক আছে। আর কোয়ালিফাইড মানে হচ্ছে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ পুরোপুরি নাই। তো তার মানে শুনতে কোয়ালিফাইড মনে হয় যে পজিটিভ কিছু, কিন্তু এ সকল ক্ষেত্রে অ্যাসুরেন্স, ল, এ সকল ক্ষেত্রে কোয়ালিফাইড মিনস কিন্তু মানে পজিটিভ কিছু বোঝাচ্ছে না, উল্টা আরো নেগেটিভ বোঝাচ্ছে। আর আনকোয়ালিফাইড মানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বোঝাচ্ছে। এরপরে কি বলছে? অ্যাকসেপ্টেন্স মাস্ট বি এক্সপ্রেসড ইন সাম ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ম্যানার। এটা এক্সপ্রেস করতে হবে কিছু ইউজুয়াল এবং রিজনেবল ম্যানারে, আনলেস দ্য প্রপোজাল প্রেসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ ইট ইজ টু বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ যদি এখানে কোনো কিছু বলা না থাকে, প্রেসক্রাইব করা না থাকে, যে ধরেন ওই যে আমরা একটা উদাহরণ দিছিলাম না, যে কোথাও এক জায়গায় বলা আছে যে কাউকে প্রপোজ করছে, বলছে লাল রঙের শাড়ি পরে আইসিবির সামনে আসতে হবে।
তো এটা হচ্ছে কি প্রেসক্রাইবড ম্যানারে অ্যাকসেপ্ট করার কথা। আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে রিজনেবল ম্যানার মানে উনি সালোয়ার কামিজ পরে আসুক কিংবা উনি মোবাইলে হ্যাঁ বলুক কিংবা যাই করুক না কেন চলবে, সমস্যা নেই। বাট যদি কোনো কারণে ওই যে রিজনেবল ম্যানার বা প্রেসক্রাইব ম্যানারে যদি যেভাবে বলা হয়েছে ওইভাবে করা না হয় তাহলে ধরে নেওয়া হয় যে এটা নর্মালি রিভোকেশন হয়ে গেছে, বুঝছেন? এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স বাই পারফর্মিং কন্ডিশন অর রিসিভিং কনসিডারেশন। এখন অনেক সময় কিছু পারফর্ম করার মাধ্যমে অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, ঠিক আছে? এবার তাহলে কি, আচ্ছা এখানে একটু কাটি, অ্যাকসেপ্টেন্স বাই পারফর্মিং কনসিডারেশন অথবা রিসিভিং কনসিডারেশন। আচ্ছা পারফর্মিং কন্ডিশন অথবা, এবার বলছে কি ধরেন আপনি যদি কোনো একটা কন্ডিশন কে ফলো করেন, ওইটা ফলো করলেই ধরে নেওয়া যায় অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। মানে আপনাকে তো একটা হচ্ছে আপনাকে জানতে চাওয়া হয়েছে যে আপনি তাকে পছন্দ করেন কিনা, আপনাকে মুখে বলতে হবে। আর একটা হচ্ছে যে কোনো বলা বলির কথা না, বলতে ঠিক আছে তুমি তো অনেক লজ্জা পাচ্ছ, তুমি কোনো কিছু বলার দরকার নাই, তুমি জাস্ট কালকে আসার সময় লাল শাড়ি পরে চলে আসবা, আর কিচ্ছু বলতে হবে না। তো আপনি লাল শাড়ি পরে আসছেন মানে বুঝতে হবে যে ইট ইজ অ্যাকসেপ্টেড, শেষ। আর রিসিভিং কনসিডারেশন মানে কি, ধরেন কথার কথা যে আপনাকে বলা হয়েছে যে তুমি যদি মানে লাইক এরকম আর কি, যে ধরেন আমি তোমাকে বিয়ে করে এই রাখবো সেই রাখবো, তারপর হচ্ছে তোমাকে আমি বিয়ের পর একটা আইফোন দিব, বা আমাকে বিয়ে করলে আমি একটা আইফোন দিব, এরকম টাইপের সামথিং লাইক দ্যাট। বা ধরেন একটা গোলাপ ফুল দিয়ে দিলেন যে তুমি যদি এটা গ্রহণ করো তাহলে সেক্ষেত্রে ধরে নিলাম যে তুমি অ্যাকসেপ্ট করছো, ঠিক আছে? তো দ্যাট মিনস যখন আপনি ফুলটা দিবেন, যাকে দিচ্ছেন সে যখন সেটাকে গ্রহণ করতেছে, দ্যাট মিনস ইট ইজ অ্যাকসেপ্টেড বাই রিসিভিং কনসিডারেশন, ঠিক আছে? হ্যাঁ বুঝতেছেন তো ভাইয়া, না? হ্যাঁ হ্যাঁ এখন সেটা বুঝতেছি। বিজনেসের বেলাও হইতে পারে, যে কোনো বেলা হইতে পারে। ধরেন আমি আপনার সাথে কোনো একটা নেগোসিয়েশন আসছি, বললাম যে এত কোটি টাকার বিষয়, আর এত কোটি টাকা আপনার টেবিলের সামনে খুলে রাখলাম, আপনি আস্তে বিজনেসটাকে বন্ধ করে আপনার মানে আপনার দিকে টেনে নিছেন, দ্যাট মিনস কি আপনি কনসিডারেশনকে রিসিভ করার মাধ্যমে অ্যাকসেপ্টেন্স করছেন, ঠিক আছে? মানে আপনি ডিল ডান করছেন, এরকম আর কি। এবার হচ্ছে প্রমিস, এক্সপ্রেস অ্যান্ড ইমপ্লাইড। তাহলে আমাদের যে কোনো একটা প্রমিস সেটা এক্সপ্রেস হইতে পারে, ইমপ্লাইড হইতে পারে। কেমন? এক্সপ্রেস কোনটা, যেটাকে সরাসরি প্রকাশ করা যায়, হ্যাঁ, বা শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে এক্সপ্রেস বলে। আর ইমপ্লাইড মানে হচ্ছে যে যেটা কিনা ডিরেক্ট প্রকাশ করে না, ইনডিরেক্টলি প্রকাশ করে, সেটা হচ্ছে ইমপ্লাইড। ফর এক্সাম্পল, ধরেন এক্সপ্রেস হইতে পারে যে আপনি কাউকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিচ্ছেন, যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে করবা, হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্রেস। আর ইমপ্লাইড কি হইতে পারে, ধরেন কোন একজন মানে আপনি কোন একজনকে পছন্দ করেন, তাকে ডিরেক্ট বিয়ের কথা বলতেছেন না, বলতেছেন যে আমি চাই আসলে তোমার সাথে সারা জীবন কাটাইতে। তো কারোর সাথে সারা জীবন কি এমনি এমনি কাটান যাবো বিয়ে শাদী করা ছাড়া? আপনার টাইম দিব? না ভাই। না তাহলে দিব না। তো দ্যাট মিনস হচ্ছে যে এটা আমি তোমার সাথে সারা জীবন কাটাইতে চাই মানে আপনি তারা বিয়ে করতে চান, সিম্পল কথা। কিন্তু আপনি সেটাকে ডিরেক্ট না বলে ইনডিরেক্টলি বলছেন, তো দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ ইমপ্লাইড। বুঝা গেছে? হ্যাঁ দাদা হ্যাঁ বুঝতে ভাই, পারছি। বুঝা গেছে। এবার আসেন রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সের কিছু রুলস আছে, কয়টা আছে? 9টা। কি কি এগুলো একবার দেখেন। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট অ্যান্ড আনকোয়ালিফাইড। কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স ইজ নো অ্যাকসেপ্টেন্স বাট কাউন্টার অফার। অর্থাৎ যদি কোনো কারণে, প্রথমটা তো ওই যে অ্যাবসলিউট আর আনকোয়ালিফাইড এগুলো আগে বুঝিয়ে দিছি, যে কোয়ালিফাইড বলতে এখানে নর্মালি ভালো বোঝায় না, আর কোয়ালিফাইড বলতে এটাকেই ট্রু অ্যান্ড ফেয়ার বোঝায়। আর 2 নাম্বারটা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো একটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স হয় তখন সেটাকে অ্যাকসেপ্টেন্স না বলে কাউন্টার অফার বলে। মানে কি, আপনি কাউকে বলছেন যে আমি তোমাকে বিয়ে করলে তোমাকে আমি এক্স করোলা বা টয়োটা প্রিমিও কিনে দিব। এখন সে বলতেছে না আমি টয়োটা প্রিমিয়াম দিলেও হবে না, আমার হচ্ছে বিএমডাব্লিউ দিতে হবে। তো এই যে সে আপনাকে হবে না বলে বিএমডাব্লিউ করছে, যে আমার বিএমডাব্লিউ দেওয়া লাগবে, এটা হচ্ছে কাউন্টার অফার। এটা কি? কাউন্টার কাউন্টার অফার। অফার। কাউন্টার অফার। এবার হচ্ছে সিকিং ক্লারিফিকেশন রিগার্ডিং অ্যান অফার ইজ নট এ কাউন্টার অফার। ধরেন আপনি কোন একটা অফারের জন্য যদি ক্ল্যারিটি চান যে
অ্যাকচুয়ালি এটা কি আসলে আপনি আমাকে দিবেন, আসলে প্রিমিয়াম দিবেন, আমার বিশ্বাস হচ্ছে না সত্যি। তো সে এটার জন্য যদি ক্ল্যারিটি চায়, কই দেখি তো বিএমডাব্লিউ বা এক্স করোলা বা টয়োটা প্রিমিয়াম কই দেখি তো। এবার সে এটা গিয়ে চেক করতে গেছে, সো এটা কিন্তু কাউন্টার অফার না, এটা জাস্ট সে ক্ল্যারিটি চাচ্ছে যে আসলে আপনি দিবেন একেবারে চাপা মারছেন। এবার হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি এক্সপ্রেসড ইন সাম ইউজুয়াল দাদা এন্ড রিজনেবল। বলেন। আচ্ছা, সে যখন নাকি ক্লিয়ারিটি চাচ্ছে তখন কি বিষয়টাকে একসেপ্ট হয়ে যাবে প্রপোজালটা, নাকি তখনও? না না, সে ক্ল্যারিটি চাইতেছে, ক্ল্যারিটি চাই সে আবার ভাবতে পারে। আচ্ছা, তখন বুঝলেন একসেপ্ট, নি? ওকে। হ্যাঁ, বুঝতে পারছি। এখনো অ্যাকসেপ্ট হয় না, হ্যাঁ। Acceptance must be expressed in some usual or reasonable manner. Acceptance এক্সপ্রেস করতে হয় কোনো একটা রিজনেবল ম্যানারে, সেটা ওয়ার্ড অফ মাউথ হতে পারে, টেলিফোন হতে পারে। এরপর হচ্ছে মানে আপনি যে অ্যাকসেপ্ট করছেন এটা বুঝাইতে হইব আইদার টেলিফোনে অথবা মুখে যে হ্যাঁ অ্যাকসেপ্টেড হবে বেরা। মেন্টাল অ্যাকসেপ্টেন্স অর আনকমিউনিকেট কন্ট্রাক্ট, অর্থাৎ কি আমি দাগাচ্ছি না কেন, দেখলাম একটু দাঁড়া। Acceptance must be absolute and unqualified. Accept conditional acceptance is not acceptance but a counter offer. Seeking clarification regarding an offer is not a counter offer. Acceptance must be expressed in some usual or reasonable manner. Mental acceptance or uncommunicated assent does not result in a contract. মানে এখানে বলছে ওই যে আমরা বলে না হেতে মনে মনে মন কলা খাইছে, তো মন কলা খেয়ে কোনো লাভ আছে? আপনার জন্য জানাইতে হইব না? হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি সামনের জনকে বিষয়টা জানাতে না পারি তাহলে এটার কোনো দাম নেই। মুড অফ অ্যাকসেপ্টেন্স মানে কিভাবে অ্যাকসেপ্ট হবে, টাইম অফ অ্যাকসেপ্টেন্স কোথায় কোন সময় অ্যাকসেপ্টেন্স হবে। অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিটেড হয় ইট ইজ কমিউনিকেটেড, কমিউনিকেটেড হওয়া ছাড়া এটা কখনো অ্যাকসেপ্ট হয় না। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড হোয়াইল দ্য অফার ইজ ইন ফোর্স, এটা অবশ্যই তখন অ্যাকসেপ্ট করতে হয় যখন অফারটা বহাল আছে। আর যদি কোথাও যদি টাইম লিমিটেশন না থাকে তখন আমরা কি বলছি, কারণ অ্যাকসেপ্টেন্সের কোনো টাইম দেয়া নাই, তাহলে আমরা বলছি কি রিজনেবল টাইম। টাইম দেয়া থাকলে ওই টাইমের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ এটা ইনফোর্সে নাই, এরপরে করে কোনো লাভ নাই। আর যদি কোনো টাইম দেয়া না থাকলে তাহলে রিজনেবল ম্যানার। আর রিজনেবল টাইমের কথা আমরা কি বলছিলাম, ধরেন ওই যে আমি বললাম যে আমার বিয়ের কথা, মানে আমি আমার কাউকে একজনকে বিয়ের জন্য প্রপোজাল লিখছি, হ্যাঁ, তার অ্যাকসেপ্টেন্স কখন করতে পারবে? পরবর্তী বিয়ের আগ পর্যন্ত, মানে আপনার বিয়ের আগ পর্যন্ত। হ্যাঁ ওইটাই, পরবর্তী বিয়ে আবার কি দুনিয়া, আচ্ছা, বিয়ে বললাম। অনেক পরে করতে পারবে না। ভাই মনে হয় খুশি হয়ে গেছে। না না না, আমি ধর্মিয়া কইছি, বুঝলে ভাই আমি একটাই করতে চাই ভাই, বুঝছেন? মনের মতো একটা করুন, 10টা করে কোনো প্যারা নিয়ে কোনো লাভ আছে বলেন, কোনো লাভ আছে? তাহলে পুরাই না ভাই। কেন আপনি মনে হয় খুশি হয়ে গেছেন, আপনারা বেশি হলে আপনি খুশি হয়ে যাবেন। না না, হুম? আমি তো আপনার পার্সপেক্টিভ থেকে বললাম, আমার পার্সপেক্টিভ না থেকে আমি বলিনি। তো ধর্মিয়া কইছি, কই আমি তো খুশি হলে দূর কইতাম না, আমি তো কইতাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা কইতাম না। না, একটু আমি তো আগে যে এটা আরেকটা করি নাই। জিনিস বললেন না, যে মেন্টাল এক্সারসাইজ, ওইটা মনে হয় করে ফেলছে। মনে মনে মন কলা, মুখে হয়তো বলছেন দুর্মিয়া। বুঝি নাই বুঝি নাই। ও আচ্ছা। মেন্টাল একসেপ্টেন্স, মেন্টাল একসেপ্ট করছেন কিন্তু মুখে বলছে না 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 দুর্মিয়া। না 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 না, কোনো অ্যাকসেপ্টেন্স আমি করি নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন পরে আসি। আচ্ছা দাদা, একটা হুম। জিনিস, মোড অফ একসেপ্টেন্সটা যদি কি থাকে এটা একটু বলেন তো। কিভাবে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে মুড অফ অ্যাকসেপ্টেন্স। কোন পদ্ধতিতে অ্যাকসেপ্ট করতে হবে এটা হচ্ছে মুড অফ অ্যাকসেপ্টেন্স। ও, মানে ওই আচ্ছা। যে লাল শাড়ি পরা, সাদা শাড়ি পরা, পার্কে দেখা করা, আইসিবির সামনে আসি অ্যাকসেপ্ট করা, এগুলো মুড অফ অ্যাকসেপ্টেন্স। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। টাইম অফ অ্যাকসেপ্টেন্স হচ্ছে সময়, যে এই সময় আসবেন, এতটা বাজে আসবেন, বুঝছেন? হ্যাঁ, ওই বাক্যগুলো বুঝতে পারছি। হুম। এরপরে গিয়ে দেখেন the performance or condition of a proposal. আচ্ছা, an acceptance can be made orally, in writing or by conduct according to, মানে এখানে বলছে যে কোনো ভাবে হইতে পারে, সেটা ওরালি হইতে পারে, লিখিত হইতে পারে, অথবা কোনো ওই যে কোনো কিছু করার মাধ্যমে বা না করার মাধ্যমে হইতে পারে। বলছি না যে ধরেন আপনি আহ ওই যে একটা গোলাপ ফুল নিয়ে নিছেন, তাইলে এটাও মুড অফ অ্যাকসেপ্টেন্স, বুঝছেন না? হ্যাঁ, বুঝতে গোলাপ পারছি। ফুল নেওয়ার মাধ্যমে এটা তো আপনি কিছু হ্যাঁ বা না বলেন নাই, বলছেন। আপনি ফুল নিয়ে নিছেন, এটা মানে হচ্ছে কি আপনি হ্যাঁ বলছেন, তাই না? হ্যাঁ। ওকে।
এবার আসেন রিভোকেশন অফ অ্যাকসেপ্টেন্স। রিভোকেশন অফ অ্যাকসেপ্টেন্সে কি বলছে? An acceptance can be revoked at any time before the acceptance comes to the knowledge of the proposer but not afterward. অর্থাৎ একটা অ্যাকসেপ্টেন্স যে কোনো সময় রিভোক করা যায় বিফোর দ্য অ্যাকসেপ্টেন্স কাম টু দ্য নলেজ, এটা নলেজে আসার আগ পর্যন্ত, নলেজ অফ দ্য প্রপোজারের নলেজে আসার আগ পর্যন্ত, বাট নট আফটারওয়ার্ড, কিন্তু এরপরে না। ঠিক আছে, এরপর কি আসেন উদাহরণ হিসেবে যেটা দিছে এটা একবার দেখে নিয়েন, সোজা আছে, ওরা সব আগে বলে ফেলা হয়েছে। এবার হচ্ছে কনসিডারেশন অফ এ কন্ট্রাক্ট। আমরা কনসিডারেশনের কথা বলে দিছি, মনে আছে না? যেটার কারণে একজন আরেকজনের কিছুর প্রতি রাজি হইতেছে, ওই জিনিসটারে কনসিডারেশন বলা হয়, মনে আছে না? হ্যাঁ মনে তাহলে আছে। দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসর, the promisee or any other person has done or abstain from doing, or অথবা does or abstain from doing, অথবা promise to do or abstain from doing something, such act or abstinence or promise is called consideration for the promise. অর্থাৎ যে জিনিসটার কারণে এটা হচ্ছে ওইটাকেই বলা হচ্ছে কনসিডারেশন। হোয়াট কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট আর লফুল, কোন ধরনের কনসিডারেশন গুলাকে লফুল বলা হচ্ছে? বলছে লতে যেটা ডিনাই করা হয় নাই এরকম যে কোনো কনসিডারেশনই লফুল কনসিডারেশন। শেষ। তাহলে দ্য কনসিডারেশন অর অবজেক্ট অফ এন এগ্রিমেন্ট ইজ লফুল আনলেস ইট ইজ ফরবিডেন বাই ল। তার মানে এটা যখন ল দ্বারা যদি নিষিদ্ধ করা না হয়ে থাকে তাহলে প্রত্যেকটাই কি লফুল কনসিডারেশন। এবার আসেন এভরি এগ্রিমেন্ট অফ হুইচ দ্য অবজেক্ট অর কনসিডারেশন ইজ আনলফুল ইজ ভয়েড। তো যতগুলো এগ্রিমেন্ট আছে যেখানে অবজেক্ট এবং কনসিডারেশন আনলফুল, মানে যত এগ্রিমেন্টে আনলফুল কনসিডারেশন আছে সবগুলোকে ভয়েড বলে গণ্য করা হয়। ভয়েড মানে কি? গ্রহণযোগ্য বাতিল। না, বাতিল। নিষিদ্ধ। ভয়েড মানে এটা কোনো বাতিল। চুক্তি আর নাই স্যার, বাতিল। না না, এবার হচ্ছে গ্রহণযোগ্য নয় এগ্রিমেন্ট, বলছিলাম। হ্যাঁ এই তো, মানে আমিও তো ঠিক আছে, তো আপনার কথাতে এগ্রি করছি আমি, যে অর্থাৎ এটা কোনো চুক্তি হয় নাই, মানে বাদ, শেষ। এগ্রিমেন্ট ভয়েড ইফ কনসিডারেশন এন্ড অবজেক্ট আনলফুল ইন পার্ট, যদি কোনো কারণে পার্টলিও যদি আনলফুল হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে। এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন ভয়েড আনলেস ইট ইজ ইন রাইটিং এন্ড রেজিস্টার্ড, অর্থাৎ যদি কনসিডারেশন ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে এটাও ভয়েড হয়ে যাবে, যদি না হয়, কি না হয়, ওইটা যদি লিখিত এবং রেজিস্টার্ড না হয় ওই চুক্তিটা। এরপরে আর কিছু আছে এখানে না। এবার হচ্ছে এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন ইজ ভয়েড অর নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেখানে কোনো কনসিডারেশন নাই সেখানে কোনো কন্ট্রাক্ট হয় না, তবে এটার এক্সেপশন আছে। এক্সেপশন গুলো একটু করে পাবো আশা করি আমি। এই যে এক্সেপশন এখানে আছে, ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন, যদি কোনো ভালোবাসাবাসির কোনো বিষয় থাকে ওইখানে কি সবসময় কনসিডারেশন থাকে? না। ধরেন এক জায়গায় আমরা বলতে পারি যে তুমি, মানে আমি ওই দিন উদাহরণে বলছিলাম যে আমি তোমাকে বিয়ে করব, এই দিব সেই দিব, আর তুমি আমার একটু শান্তি দিবে। এখানে ধরেন যে কনসিডারেশন দুই দিকে আছে, আমি অপোজিট দিক থেকে শান্তি পাই, এখন কিছু কিছু শান্তি চাই, এখন কিছু কিছু বিষয় আছে, ধরেন আমি কোনো একজনকে খুব পছন্দ করি, হ্যাঁ, সে আনলো কথা কইলেই শান্তি লাগে যে ইস, ধরেন ওই যে আমার এক, এটা বলা যাবে না সিক্রেট, মানে আমার এক ভাই আছে, তো আমার ওই ভাই একদিন আমার একটা কথা বলতেছিল যে ভাই বিশ্বাস করেন আজকে, মানে ওনার গার্লফ্রেন্ড ওনাকে প্রায় 1-1.5 মাস পরে, ওই ভাইয়ের গার্লফ্রেন্ড আর কি, ওনাকে 1-1.5 মাস পরে আনব্লক করছে। হ্যাঁ, আনব্লক করে একটা কল দিছে। তো ওই কলটা উনি যখন দেখছে না, উনি এত খুশি হয়েছে, উনি জাস্ট আমারে, যদিও কল দিছে ভেজাল আরো বড় ভেজাল হয়ে গেছে এই কলের কারণে, যাই হোক কল দিছে অন্য কারণে, মানে কোনো, মানে আরো সিচুয়েশন খারাপের দিয়ে গেছে আর কি, কিন্তু আমারে এভাবে বলছে যে ভাই যদি আমার আইসিএবির মেম্বার লিস্টের নাম চলে আসে না, যে হ্যাঁ আমি এসি হয়ে গেছি, ঠিক আছে নি,
তাহলেও আমি এত খুশি হইতাম না, আমি ওই মুহূর্তে তার কল দেখি এত খুশি হয়েছি, বুঝছেন? এখন এই যে ধরেন এই জিনিসটা, এটার মধ্যেই কোনো পাওয়ার আকাঙ্ক্ষা আছে না? মানে যারা এই লেভেলের ভালোবাসা, তারা কি চায়? তারা চায় যে ভাই আমার অপোজিট জন আমারে যা ইচ্ছা করুক, আমার লগে থাকলেই হইব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কেমনে বুঝছেন? আপনি তো এরকম না। না আমি অন্য আচ্ছা, জিনিসটা নিয়ে ভাবতেছিলাম ভাই, এটা সত্যি কি আপনার ভাইয়ের ঘটনা কিনা? না আপনি না, এটা অন্যদিকে। সত্যি আমার ভাইয়ের ঘটনা। আচ্ছা, দেখেন দেখেন, তো এখন বিষয়টা হলো যে, আর বিষয়টা যে আমার বেলা অ্যাপ্লিকেবল না তা না, বাট ঘটনাটা আমার ভাইয়ের, এটা সত্য। তো বিষয়টা এখন অ্যাপ্লিকেবল। বিষয়টা হচ্ছে এমন যে, যখন এই ধরনের রিলেশনশিপের চিন্তা ভাবনা থাকে যে অপোজিট জন আমার লাইফে থাকলে বা আমি অপোজিট জন থেকে কিচ্ছু চাই না, শুধু চাই আমার সাথে থাকুক, দ্যাটস ইট। এখানে কিন্তু কোনো ধরনের কনসিডারেশন অপোজিট দিক থেকে আশা করা হয় না, হয় না। তো এটাই হচ্ছে আর কি, যে তাও এটা কি, ওই যে বলছে না, নো কনসিডারেশন নো কন্টাক্ট, কিন্তু এক্সেপশন হচ্ছে এটা। আচ্ছা, গেল। এরপরে কিছু আছে যেগুলো, এরপরে ওগুলা সহজ আছে, ভলেন্টারি কনসিডারেশন, মানে যেখানে বলছে যে, এখানে আপনি ধরেন ওই যে এনজিও গুলা যেগুলো আছে, যেখানে কিনা আপনার কি বলে, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, লাইক ওইখানে গেলে বন্যায় ওইখানে ত্রাণ তো আর দেওয়া, ওরা এরকম সেবা কিছু? ত্রাণ দেওয়া, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওইখানে তো আপনার এমন না যে তারা ত্রাণ নিবার সময় আবার তারাও কিছু দিব, বিষয়টা এমন না। এরপর হচ্ছে টাইম বেয়ার ডেট, মানে আগে থেকে কোনো ঋণ ছিল, এখন ঋণের টাকা পরিশোধ সংক্রান্ত বিষয় আগে। কে রে? ইকরা আয়ান, আপনি কে ভাইয়া? হ্যাঁ, সরি দাদা, তো সরি। হচ্ছে, না না, ইটস ওকে। আপনার বাসায় কি পাখি আছে? না দাদা, পাশে। না মানে এই মাত্র যা আওয়াজ দিছে, এটা কি ছিল? বাচ্চা, পাশের ফ্ল্যাটের বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি যে মানে পাখি আওয়াজ দিছে কিনা। আচ্ছা, দেখেন, এরপর হচ্ছে যে ধরেন কোনো কারণে, ধরেন ঋণের বিষয়টা আছে, ঠিক আছে? সো ঋণ যখন কোন একটা, মানে আপনি আপনার থেকেও লোন নিছে, তো লোনের টাকা তো সে আপনাকে ফেরত দিবেই। এখানে আবার ওই লোনের টাকার জন্য তো সে আপনাকে টাকা দিয়ে আবার অন্য কিছু আপনার থেকে নিবে না, সে আপনার থেকে আগে টাকা নিয়েছিল, এখন টাকাটা ফেরত দিয়ে দিবে। এরপর হচ্ছে এজেন্সিটা আলাদা করে কোনো কন্ট্রাক্ট হয় না, প্রথমেই আপনি এজেন্টকে নিয়োগ করে দেন, এজেন্টকে প্রতি মাসে মাসে একটা বেতন দেন, সে ওই বেতন অনুসারে আপনার হয়ে কাজ করে। আর হচ্ছে কমপ্লিটেড গিফট, যদি নর্মালি কোনো গিফট থাকে, ওই গিফটের জন্য কোনো ধরনের কনসিডারেশন থাকে না। দেখাচ্ছেন তো না? হ্যাঁ দাদা, দাঁড়াইতেছি। কি দাদা তাকাচ্ছি। ওকে, এরপরে এখানে আর কিছু লাগবে না। এবার আসেন টাইপ অফ কনসিডারেশন তিন ধরনের হয়, কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে দাদা, পাস্ট, একটা এক্সপ্লেনেশন হচ্ছে গুলো ফিউচার। একটু বলবেন, এক্সপ্লেনেশন গুলা। কোন এক্সপ্লেনেশন? এগুলো আপনারা পড়লেই তো বুঝবেন, দেখেন না একবার, যদি না বুঝেন জিজ্ঞেস করিয়েন। ডোনার মানে হচ্ছে যেতে টাকা দিছে, আর ডোনি মানে হচ্ছে যারা দিছে। একটা বলতেছি, দেখেন, নাথিং ইন দিস সেকশন শ্যাল এফেক্ট দি ভ্যালিডিটি অ্যাজ বিটুইন দ্য ডোনার অ্যান্ড ডোনি অফ এনি গিফট অ্যাকচুয়ালি মেড। এখানে কোনো ভ্যালিডিটি নেই। ধরেন একজন দিছে, আরেকজন সেটা গ্রহণ করছে, এটার মধ্যে কোনো ভ্যালিডিটি আছে? একই কয়দিন পর আবার এই জিনিসটা ডোনার কাছে ফেরত দিতে হইব? না। না, এটা তো সব সময়ের জন্য দিয়ে দিছে না? হ্যাঁ। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এরকম, পরেরটা আপনারা পড়লেই বুঝবেন, কেমন? না বুঝলে আমি তো আছি। লাস্ট ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে একটু হাত তোলেন তো, কে কে পড়ছেন? তিনজন পড়ছে মাত্র? দাদা, আমি তো আচ্ছা, বলছিলাম। আপনি পড়ছেন, হাত তোলেন নাই তো? আচ্ছা, যে সরি। চারজন, কই আপনি তো হাত তোলেন নাই, তুলছেন? আচ্ছা, যে চারজন পড়ছেন বলে হাত তুলছেন, হ্যাঁ, তারা কি সবাই এখানে পেইড মেম্বার? না হলেও সমস্যা নেই, মানে এমনিতেই জিজ্ঞেস আমি করতেছি। দাদা, আমি আমি পেড নাম্বার। পেইড। দাদা ইকরা আয়ান, আপনিও পেইড মেম্বার? হ্যালো, অঞ্জন সঙ্গে ইকরা কথা আয়ান, বলতেন? তুষারও কি পেইড মেম্বার? জি ভাইয়া, ওই জন্য কথা বললাম আমি। না, আসলে আমার ওইটা মনে নাই, সরি। হ্যাঁ, আমি আসলে এখনো এগুলো লিস্ট টিস্ট করি নাই, তো জাস্ট এমনি জিজ্ঞেস করছি।
কারণ পেড জি গ্রুপ ভাই। খোলার পরে তখন বুঝবো আর কি, এর আগে বুঝতে পারবো না। অঞ্জন সাহ কি পেড মেম্বার? জি দাদা, আমি ও আপনাকে আচ্ছা, হচ্ছে আসাদুর রেজা ভাই আপনিও? না ভাই, আমি পেড করবো, একটু পরে করবো আর কি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। না আমি ভাই করার জন্য বলি না, আমি জাস্ট এমনিতে জিজ্ঞেস করতেছি। আর হইলো ধরে যাক আপনি পেড মেম্বার ছাড়া পড়তেছেন, আর ইকরা আর নামে এতক্ষণ যিনি কথা বলতেছিলেন আপনি পেড মেম্বার? জি দাদা। ও আচ্ছা, আপনিও পড়ছেন? জি জি। আচ্ছা ওকে। তো তাইলে যারা পেড মেম্বারের বাইরে যারা পড়ছে তাদেরকে আরো বেশি ভালোবাসা, বেশি মানে আমার পক্ষ থেকে কি বলবো কৃতজ্ঞতা যে তারা পেড মেম্বার না হয়ে এটাকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে। কিন্তু এছাড়াও আরো অনেকে আছে যারা পেড মেম্বার হয়েও গুরুত্ব দিচ্ছেন না, তাদের জন্য এক সাগর সমবেদনা। এটা ছাড়া আর কিছু বলার নেই। দাদা এবার আমি ল এখন নিয়ে আটকে আছি, যার কারণে খুব বিরক্ত লাগতেছে আমার, এই জন্য পড়তেছি। কি কি আছেন? সরি। দাদা ল বাকি আছে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আর ট্যাক্স। আর আলহামদুলিল্লাহ বাকি সবগুলো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার কি ল কি এর আগে পড়ছিলেন ঠিক করে, বা আপনার কাছে ল দাদা কি বিরক্ত লাগতেছে? দাদা আমার ল কেন অনেক পেইন লাগতেছে বুঝছেন, এই জন্যই আমি চিন্তা করলাম যে একটু এবার টিচারের কাছে পড়ি, নিজে একা একা তো পড়ছি, পারলাম না। ও আচ্ছা আচ্ছা। এখন এই যে 2-3টা ক্লাস গেল, আজকে তো সেকেন্ড ক্লাস, হয় 2-3টা না, 2-3 নাম্বার ক্লাস, দুইটা। ল কি খুব বেশি বিরক্ত লাগতেছে? না দাদা এখন আমি কিছুটা রিয়েলাইজ করতেছি যে মানে মোটামুটি ইনশাল্লাহ একটু পড়াশোনা করলে ইনশাল্লাহ আমি পারবো। হয়ে যাবে, এক্স্যাক্টলি। হ্যাঁ দেখেন, এবার হচ্ছে টাইপ অফ কনসিডারেশন। আমরা বলছি 3 ধরনের কনসিডারেশন আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এবার এখানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কোনটা কি? ধরেন একটা কনসিডারেশন, আপনি এখন দোকানদারের কাছে গেছেন, আপনি টাকা দিচ্ছেন, দোকানদার চিপস দিছে, দুইজনেরই কনসিডারেশন হয়েছিল, তাই না? যেটা কিনা রেসিপ্রোকাল প্রমিস। এটা নগদে টাকা দিছেন, নগদে সে চিপস দিছে, এটা হচ্ছে প্রেজেন্ট কনসিডারেশন। কি ছিল? প্রেজেন্ট কনসিডারেশন। প্রেজেন্ট কনসিডারেশন। এবার ধরেন কোনো কারণে এমন অনেক সময় দেখবেন যে আপনি ছোটবেলা আছেন, আপনার এক খালা আছে, ধরেন এর নাম কি যেন ছিল, নিশাত। নিশাতের ধরেন খালা আছে, কেমন কথার কথা আমি জানি না আবার আছে নাকি নাই। ধরেন আপনাদের মধ্যে তো খালাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন এদের সাথেও হয়, হয় না? বিয়ে শাদী এগুলো তো হয় নাকি? বলতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা হয়, সমস্যা নাই। আচ্ছা তাই ঠিক আছে, উদাহরণ দিতেছি শুনেন। তো ধরেন নিশাতের, ধরেন সিএ করতে প্রচুর টাকা পয়সা লাগবে। এখন নিশাতের একটা খালাতো বোন আছে, নিশাতের খালা কইছে যে ঠিক আছে বাবা, তুমি হইলা ধরো এই এক বান্ডিল লইয়া যাও, এগুলা দিয়া পড়ালেখা করো গিয়া। ঠিক আছে নি? তো তার মানে এখানে কি হইতেছে, নিশাতের খালা নিশাতরে আগেই টাকা পয়সা দিয়া, খরচ টরচ সবকিছু দিয়া দিতেছে। সো এটা হচ্ছে পাস্ট কনসিডারেশন, এটা পাস্ট কনসিডারেশন। আর এর পরবর্তীতে নিশাত কি করবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে তার খালাতো বোনকে বিয়ে করবে। তো তখন ওইটা কি ফিউচার কনসিডারেশন, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে হচ্ছে কি দাদা, প্রেজেন্ট কন্ডিশনে তো ভাবেই হয় না, কোনো এগ্রিমেন্ট জাতীয় কিছু হয় না, জাস্ট ভার্বালি ইনস্ট্যান্ট কাজটা হয়ে যায়, তাই কি? আচ্ছা হ্যাঁ, এখন কথা হচ্ছে যে প্রেজেন্ট প্রেজেন্ট কনসিডারেশন এগ্রিমেন্ট হইতে পারে, আর ভার্বার হইলেও সেটা এগ্রিমেন্ট হয়। আমরা IFRS 15 আছে যেটাকে রেভিনিউ রিকগনিশন বলে, কেমন? ওই রেভিনিউ রিকগনিশনে 5 স্টেপ মডেল বলে এটাকে। অ্যাকাউন্টিং বইতে যারা আমার কাছে পড়বেন সেখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 10 নাকি 11-এ গেলে বুঝে আমি, 11-এ গেলে। তো হচ্ছে ওইখানে হচ্ছে যে কোনো একটা ট্রানজেকশন হলেই সেখানে অবশ্যই কি থাকে, যে কোনো ট্রানজেকশন হলেই সেখানে একটা এগ্রিমেন্ট থাকে। সেটা হইতে পারে মানে দেখা যায়, আবার হইতে পারে দেখা যায় না, ইনভিজিবল, যেটা IFRS 15 অনুসারে মানে কন্ট্রাক্ট হয়। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? তো তার মানে আপনি যদি দোকানদারের কাছে 10 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনেন, এখানেও কন্ট্রাক্ট আছে, বুঝছেন? কিন্তু এটা দেখা যায় না, বিষয়টা হলো এই। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। দাদা তাহলে এটা কি প্রেজেন্ট কনসিডারেশন হবে? দোকানদারের থেকে চিপস হুম, কেনা হুম, প্রেজেন্ট হুম। কনসিডারেশন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা, ইকরা আয়ান যিনি আছেন, আপনি কি শুধু লতে ভর্তি হয়েছিলেন? জি দাদা আমি এবার শুধু লই দিব, আপনার এই জন্য। অ্যাকাউন্টিং এমআই, এটা ল আর কি জানো, ট্যাক্স, এগুলো বাকি না? না দাদা আমার তিনটা বাকি, ল, এমআই, ট্যাক্স। ও আচ্ছা, ল এমআই ট্যাক্স, সরি সরি, অ্যাকাউন্টিং হয়ে গেছে। ঠিক আর আছে বাকিগুলো ওকে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে লই দেন। আচ্ছা হ্যাঁ আমি দেখেন, চেষ্টা করি একটু আগে দাদা।
রুলস অফ কনসিডারেশন, এবার কনসিডারেশনের কিছু রুলস আছে। কনসিডারেশনের রুলস কি? আমরা যদি অ্যাকাউন্টিং থাকতো তাহলে অ্যাকাউন্টিং বলতাম আর কি, যেহেতু নাই সো ভালো না দাদা, কমে চলেছে। অ্যাকাউন্টিংটা পাশ করে গেছি হয়ে গেছে, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আসেন, এখানে চলে আসেন কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ভয়েড এগ্রিমেন্ট। এটা আমরা আগেই বলে ফেলছি, এগুলা দরকার নাই, মধ্যখানে যেগুলো গেছে এগুলো এত বেশি দরকার নাই। আসেন, কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ভয়েড এগ্রিমেন্ট, এগুলো আমরা একদম বইয়ের প্রথম পেজে পড়াইছি, মনে আছে না? আছে? হ্যাঁ হ্যাঁ। ভয়েড কোনটা? যখন ল দ্বারা এনফোর্সেবল না তখন সেটা ভয়েড, ঠিক আছে? হ্যাঁ জি ভাই। আর যখন সেটা এনফোর্সেবল বাই ল তখন সেটা হচ্ছে কন্ট্রাক্ট। আর যখন an agreement which is enforceable by law at the option of one or more of the parties but not at the option of other or others is a voidable contract. এরপরে আসেন, এখানে দাগ এটা যে কেমনে পড়লো, তো উঠে না কেন? জানি না এটা কিসের দাগ। আচ্ছা দেখেন, এবার হচ্ছে অল এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট এন্ড ইফ দে আর মেড বাই দ্য ফ্রি কনসেন্ট, বলছে প্রত্যেকটা এগ্রিমেন্ট হচ্ছে কন্ট্রাক্ট যদি তারা ফ্রি কনসেন্ট অনুসারে হয়, অফ পার্টিস কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের যারা কন্ট্রাক্ট করার যোগ্য তাদের স্বেচ্ছায় মানে সম্মতিক্রমে যদি হয়, তাহলে সেক্ষেত্রে এগ্রিমেন্ট গুলাকে কন্ট্রাক্ট বলা যাবে। এবং সেক্ষেত্রে অবশ্যই লফুল কনসিডারেশন থাকতে হবে এবং অবজেক্ট হতে হবে লফুল, ঠিক আছে? এবং নট হেয়ার বাই এক্সপ্রেস অর ডিক্লেয়ার টু বি ভয়েড, অর্থাৎ কোনো কারণে এখানে ভয়েড সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারবে না, তাহলে আপনি সেটাকে কন্ট্রাক্ট বলতে পারবেন। এরপরে বলছে হু আর কম্পিটেড টু কন্ট্রাক্ট, কারা কন্ট্রাক্ট করার যোগ্য। তো আমাদের দাগানো, কিন্তু দাগ যায় না এখানে। যাই হোক, দেখেন এভরি পারসন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হু ইজ অ্যাট দ্য এজ অফ মেজরিটি। মেজরিটি মানে কি? ধরেন যার বয়স 18 বছর তাকে মেজর বলে, যার বয়স 18 বছর তাকে মেজর বলে। এটা এমন না যে আর্মির মেজর জেনারেল আসছে, এরকম বিষয় না কিন্তু। তো হি ইজ সাবজেক্ট টু অ্যান্ড হু ইজ অফ সাউন্ড মাইন্ড, এবং তাকে অবশ্যই কি হতে হবে? পাগল হওয়া যাবে না। অ্যান্ড ইজ নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই এনি ল টু হুইচ ইজ সাবজেক্ট, অর্থাৎ বলছে তাকে অবশ্যই 18 বছর বয়স হইতে হবে, সে সুস্থ মস্তিষ্কের হইতে হবে, সে কোনো কারণে কন্ট্রাক্ট করার জন্য ডিসকোয়ালিফাইড হতে পারবে না। যদি এই জিনিসগুলা হয় তাহলেই সে কন্ট্রাক্ট করতে পারবে। তাহলে ফলোইং পারসন আর নট কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, এরা কন্ট্রাক্ট করার যোগ্য না। এরা কারা? মাইনর, আনসাউন্ড মাইন্ড, ডিসকোয়ালিফাইড পারসন বাই এনি ল। কোনো কারণে যদি কোনো লয়ের দ্বারা ডিসকোয়ালিফাইড পারসন হয় তাহলে সেক্ষেত্রে সেও কি করবে না? কন্ট্যাক্ট করার যোগ্য না। এরপর বলছে হোয়াট ইজ সাউন্ড মাইন্ড ফর দ্য পারপাস অফ কন্ট্রাক্টিং। কন্ট্রাক্টের একটা ক্ষেত্রে কোশ্চেন ছিল বলেন বলেন। দাদা, ডিসকোয়ালিফাইড পারসন বাই এনি ল, দু একটা এক্সাম্পল দেয়া যায়? উদাহরণ দিতাম, মানে ধরেন কোনো কারণে হ্যাঁ দাদা, বলছে ভালো যে, হতো। আচ্ছা ঠিক আছে বলতেছি। ডিসকোয়ালিফাইড পারসন বাই এনি ল মানে হচ্ছে ধরেন কোন আইদার লতে আদারওয়াইজ আদালতের মাধ্যমে আপনাকে কোনো কারণে কন্ট্রাক্ট করার জন্য আদালত কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে যে আপনি কখনো কন্ট্রাক্ট করতে পারবেন না, এটা আদালতে বলে দিছে। তাহলে আপনি, আপনার টাকা পয়সা থাকুক, আপনি মেজর হন, আপনার স্বেচ্ছায় সম্মতি থাকুক, যাই থাকুক না কেন, আপনি কন্ট্রাক্ট করতে পারবেন না। বোঝা গেছে? ক্লিয়ার? মানে যদি
কোনো কারণে যদি কোনো একজন ব্যক্তিবর্গ কন্ট্রাক্ট করা মানে কন্ট্রাক্ট করতে পারবে না এভাবে করে ডিরেক্ট বলা থাকে, তাহলে সে পারবে না, শেষ, সিম্পল। ধরেন আম, দাদা, হ্যাঁ বলেন। আচ্ছা, এস এ আলম যে ছিল, উনি কি চাইলে কি এখন লোনের অ্যাপ্লাই করতে পারবে, লোনের কন্ট্যাক্ট করতে পারবে? এটা আসলে কিছু কন্ট্রোভার্সিয়াল কথা, তো আমি রেকর্ড আপলোড করব, তো এটা ওকে, এখানে বলবো না। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, Okay. আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে, আমি আরেকটা দাদা কথা দিয়ে বুঝিয়ে দিই, তাইলে বুঝবেন। শুনেন শুনেন, এই তো একটা কথা মনে পড়ছে। আমরা কোন একটা কিছু কিনলে এটাও তো কন্ট্রাক্ট হয় না? এখন আপনি কি ধরেন বিটকয়েন কিনতে পারবেন? নর্মালি পারবেন? না। পারবেন না। না, কিনলে আপনারা জেলে ধরে, মানে পুলিশে ধরে জেলে ভরে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, আইনের দ্বারা আপনি ডিসকোয়ালিফাইড, বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ কারণ দাদা, আপনি বুঝতে দেশের পারছি। বাইরে যান, তাহলে আপনি জি, কিনতে পারবেন নাকি পারবেন না? আপনি যদি এখন আমেরিকান নাগরিক হন বা আপনি যদি ইন্ডিয়ারও নাগরিক হন, তাহলে আপনি বিটকয়েন কিনতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। কিন্তু বাংলাদেশের নাগরিক, তাই আপনি পারবেন না। তাইলে এটা কি ডিসকোয়ালিফাইড বাই এনি ল, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আবার আপনি দেশে থাকা অবস্থায় দেশের বাইরের কোনো কোম্পানির শেয়ারও ক্রয় করতে পারবেন না। আমাদের এটা বোগাস কথাবার্তা, আমাদের মানে যাই হোক, এগুলো তো আমাদের দেশের আইন, কি কম, এগুলো কিছু বলার নেই। তো এখন ধরেন আপনি, আমার 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 কথা হইলো যে ভাই, আমি যদি কোনো একটা দেশের বিজনেস করে সেখানে প্রফিট আসতে, তো টাকা আমার দেশে আসবে, আমি খাবো, তাই না? তো এটা বেটার না? কারণ তাদের কথা হলো যে না, তোমরা অন্যের দেশে ব্যবসায় কেন ইনভেস্ট করবা, তোমরা নিজের দেশের ব্যবসায় ইনভেস্ট করে নিজের দেশের ব্যবসাটা বড় করো। আরে ভাই, নিজের দেশে ব্যবসা তো জমতেছে না। তো এখন আমি যদি অন্য দেশের ব্যবসা বড় হইলে ওইখান থেকে রেভিনিউ আসে, সেটা যদি আমার দেশে ঢুকে, তাইলেও তো টাকা আসতেছে না? তো এখন বিষয়টা হলো এই যে, এটা কে বুঝাইবো? আলটিমেটলি কে কি কোনটা কিনা বন্ধ রাখছে? যার কিনা সে ঠিকই কিনতেছে, তাই না? আমরা সাধারণ জনগণ কিনতে পারতেছি না, এই আর কি। দেখেন, এরপরে এটা কি কি হলো। দাদা ল দ্বারা নিষিদ্ধ? যে আমি যদি চাই হ্যাঁ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে আমি কিছু শেয়ার কিনবো, এটা কি আমার আমার তাহলে পসিবল না বাংলাদেশ থেকে এরকম না কিছু? পসিবল না। আপনি বাংলাদেশের নাগরিক থাকা অবস্থায় আপনি কোনো দেশের শেয়ারে ইনভেস্ট করতে পারবেন না, যদি আপনি অন্য কোনো দেশের নাগরিক না হয়ে থাকেন। এখন আপনি আমেরিকারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, তো আমেরিকান নাগরিক সেই সূত্রে আপনি এগুলা করতে পারবেন, তো বাংলাদেশের নাগরিক সূত্রে আপনি পারবেন না, বুঝছেন? আপনি শুধু বাংলাদেশের নাগরিক, তাহলে আপনি এগুলা কিনেন, আপনারা ধরে নিয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, বলছে সাউন্ড মাইন্ড বলতে কি বোঝানো হয়েছে। সাউন্ড বলতে বলতে হয়েছে, এক্সকিউজ মি, সাউন্ড মাইন্ড বলতে বোঝানো হয়েছে যে আপনি যখন কন্ট্রাক্ট করবেন, তখন আপনার মাথা সুস্থ থাকলেই হইব। এবার আপনি অন্য সময় সুস্থ বা অসুস্থ সেটা জানার দরকার নেই, বোঝা গেছে? তার মানে সাউন্ড মাইন্ড মানে হচ্ছে, আমি যখন কন্ট্রাক্ট করব তখন আমি সাউন্ড, সাউন্ড মিনস আমি সুস্থ, দ্যাট ইজ কল্ড সাউন্ড মাইন্ড। তাহলে এ পার্সন হু ইজ ইউজুয়ালি অফ সাউন্ড মাইন্ড বাট অকেশনালি, সরি, ইউজুয়ালি আনসাউন্ড মাইন্ড মানে সাধারণত একজন মানুষ পাগল, কিন্তু অকেশনালি সে সাউন্ড মাইন্ড, মানে মাঝে মাঝে সে ভালো হয়ে যায়, মে মেক এ কন্ট্রাক্ট হোয়েন হি ইজ সাউন্ড মাইন্ড। তার মানে সে যখন ভালো হয়ে যায় তখন আইসা কন্ট্রাক্ট করে ফেলতে পারবো। আবার এ পার্সন হু ইজ ইউজুয়ালি সাউন্ড মাইন্ড, কেউ যদি নর্মালি সে ভালো বাট অকেশনালি আনসাউন্ড মাইন্ড, মাঝে মাঝে সে পাগল হয়ে যায়, মে নট মেক এ কন্ট্রাক্ট হোয়েন হি ইজ অফ আনসাউন্ড মাইন্ড। তার মানে কন্ট্রাক্ট যখন করবেন ওই অবস্থায় আপনাকে ভালো থাকতে হবে। এর থেকে একটা মজার বিষয় কি, ধরেন নিশাত কাউরে বিয়ে করছে, এখন কিছুদিন পরে হে প্যারায় পড়ে গেছে, এখন এখন তো তার সে চিন্তা করতেছে আমি তো বিয়ে করে বিপদে পড়লাম, কি করা যায়? আর নিশাত বলবে যে ভাই, আমি তো পাগল ছিলাম তখন, ওই মুহূর্তে আমি পাগল ছিলাম, তাই বিয়ে করে ফেলছি। এখন যেহেতু আমি ওই মুহূর্তে পাগল ছিলাম, তাহলে এটা কি কন্ট্রাক্ট হয়েছে? না। না ভাইয়া। হইলো না তো, তাহলে বিয়ে বাদ, বুঝছেন? কারণ তো ওই সময় সে পাগল ছিল, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি দাদা। এখন সে ভালো, কিন্তু ওই সময় সে পাগল ছিল আর কি, এ হচ্ছে বিষয়। যাই হোক, আর এখন অলরেডি 8:33 বাজে, আমার মাথাও ব্যথা করতেছে, ইচ্ছা করতেছে না যদিও আর। আচ্ছা, আরো একটু পড়ি।
ভয়েড কন্ট্যাক্ট দেখেন, সত্যি বলতে নট অনলি মাথা ব্যথার কারণে বাট অলসো পার্টিসিপেন্টের কারণে আমার ইচ্ছা করতেছে না। কারণ লাস্ট ক্লাসে কি এর থেকে বেশি পার্টিসিপেন্ট ছিল না? অনেক জি বেশি ভাই। ছিল এর থেকে। দিতে অনেক দেন। বেশি, হ্যাঁ অনেক বেশি ছিল, মানে মোটামুটি ডাবল ছিল, ডাবলের বেশি ছিল। তো সেই জায়গায় আজকে এত কম সংখ্যক পার্টিসিপেন্ট, তাই আসলে ইচ্ছা চলে গেছে। আচ্ছা দাঁড়ান, এখানে আমি একটু দেখি 6.7, 8, 9, ওরে বাবা রে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, না বুঝছি। দাদা দুপুরের অ্যাকাউন্টিং ক্লাসটা কি আপলোড হবে না রেকর্ডের আকারে? আমি ইন্টারনেটের কারণে হ্যাঁ করব করব, আর রেকর্ড আপলোড করব। আচ্ছা আজকে কত পৃষ্ঠা পড়াইছি একটু দেখেন তো, আর ওই দিন কত পৃষ্ঠা পড়াইছি এটা একটু দেখেন জাস্ট। আজকে 106 পেজ পর্যন্ত করানো হয়েছিল, আগের দিনকে 98 পেজ পর্যন্ত করানো হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, আমি কত পেজ পর্যন্ত ফার্স্ট ডে পড়ানো বেশি ছিল টোটাল? দাদা। হ্যাঁ ওইটা বুঝছি, ফার্স্টে কত 4 পেজ পেজ ছিল? ছিল, 4 পেজ ছিল। আর আজকে? 6 পেজ। আজকে 6 পেজ পড়াইছি। মানে হ্যাঁ এখানে ওই যে 104 নম্বর পেজে তো সব করানো হয় নাই, তো এই কারণে তাড়াতাড়ি চলে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আর অল্প একটু পড়াবো, এরপর শেষ করে দিব, ভালো লাগতেছে না। দেখেন আচ্ছা দাদা, এর- ওকে। এরপর হচ্ছে যে এখানে ভয়েড কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্টে কি বলছে? ল্যাক অফ কম্পিটেন্সি অফ পারসন টু দ্য কন্ট্রাক্ট। কোনগুলাকে আপনি ভয়েড কন্ট্রাক্ট বলবেন? যেখানে আপনার ওই ব্যক্তির কোনো দক্ষতা নাই, ল্যাক অফ কম্পিটেন্সি আছে, মানে তার ওই কন্ট্যাক্ট করার মতো পর্যাপ্ত পরিমাণ কম্পিটেন্ট না আসে। মিস্টেক অফ ফ্যাক্ট, ফ্যাক্টের যদি কোনো ভুল হয়। ফায়ার কনসিডারেশন অর অবজেক্টিভ আনলফুল পার্টলি অর ফুললি, যদি কোনো কারণে কনসিডারেশনটা আংশিকভাবে অথবা পুরোপুরি আনলফুল হয়, ইলিগাল কিছু হয়। অ্যান এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন, কনসিডারেশন ছাড়া কোনো এগ্রিমেন্ট। অ্যান এগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ ম্যারেজ, ট্রেড অ্যান্ড লিগ্যাল প্রসিডিং, অর্থাৎ কোনো এগ্রিমেন্ট সেটা যদি বিবাহ, ব্যবসা অথবা লিগ্যাল প্রসিডিং কে বন্ধ করার জন্য করা হয়। যে কারো বিয়ে হইতেছে, আমি বললাম যে চলেন আমরা এদের বিয়ে ভাঙিয়ে দিই, বা আপনি গিয়ে ভাঙিয়ে দিবেন, এটা নিয়ে কন্ট্রাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটাও কি ভয়েড কন্ট্রাক্ট হবে। অ্যান এগ্রিমেন্ট অফ আনসার্টেন মিনিং, যদি কোনো কারণে আনসার্টেন মিনিং এর উপরে এগ্রিমেন্ট হয়, অনিশ্চিত কিছু এটার উপর এগ্রিমেন্ট হয়। অ্যান এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট, যদি কোনো ইম্পসিবল কাজ করার জন্য এগ্রিমেন্ট হয়, যেটা কখনোই সম্ভব না। এগ্রিমেন্ট বা ওয়ে অফ ওয়েজার, বাজি সংক্রান্ত যদি কোনো এগ্রিমেন্ট হয়, মানে বেটিং, বেটিং যেটাকে বলে আর কি। তাতে এক্সেপশন টু দ্য রুলস রিগার্ডিং মাইনর এগ্রিমেন্ট, মাইনর এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, ব্যতিক্রম ধর্মী। সেটা কি? মাইনর লায়াবিলিটি ফর নেসেসিটিস আর ভ্যালিড, মাইনরের কোন নেসেসিটিস এর জন্য যদি লায়াবিলিটি থাকে সেটা ভ্যালিড, মানে অর্থাৎ মাইনর ধরেন কোনো একটা কিছু নিছে, গ্রহণ করছে। ধরেন মাইনর আহ একটা দোকানে গিয়ে একটা চকলেট কিনছে, তার বয়স 10 বছর। তো তার তো ধরেন 10 বছর হইলে তাইলে সে কি চকলেটের টাকা দেয়া লাগবে না, তারা ফ্রি দিয়া দিব? দিব? না না, ভাই, টাকা আমার দিতে হবে। টাকা দেওয়া কারণ লাগবে তো। এই যে চকলেট জিনিসটা হচ্ছে এখানে নেসেসিটিজ, আর নেসেসিটিজ এর কারণে যে দাম, ওই চকলেটের দাম ধরেন 5 টাকা, তাহলে এই 5 টাকাটা হচ্ছে তার এখানে লাইবিলিটি, তার এটা দিতে হবে। ল রিগার্ডিং কম্পেনসেশন টু বি পেইড মাইনর ইজ ভয়েড। এবার নর্মালি কম্পেনসেশন সংক্রান্ত কোনো বিষয় নাই আর কি। ল রিগার্ডিং কম্পেনসেশন টু বি পেইড বাই এ মাইনর ইজ ভয়েড, মানে লতে আলাদা করে কম্পেনসেশন দেওয়ার কথা বলা হয় না। কন্ট্রাক্ট বাই গার্ডিয়ান অন বিহাফ অফ মাইনর ইজ ভ্যালিড, মাইনরের হয়ে কোনো গার্ডিয়ান চাইলে কন্ট্রাক্ট করতে পারে। অর্ডার অফ স্পেসিফিক পারফরমেন্স ইট ভয়েড এগেনস্ট এ মাইনর, তো স্পেসিফিক পারফরমেন্সের জন্য যদি কোনো অর্ডার হয় সেটা বাতিল বলে গণ্য হয় এগেনস্ট মাইনর, মাইনরের এগেনস্টে। মাইনর ক্যানট বি ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, মাইনরকে কখনো দেউলিয়া ঘোষণা করা যায় না। মাইনর ক্যান বি, মাইনর মানে কি এটা তো বুঝছি না, যার বয়স 18 বছরের কম। মাইনর ক্যান বি অ্যাডমিটেড ইনটু এ এক্সিস্টিং পার্টনারশিপ ফার্ম অ্যাজ এ পার্টনার টু গেট বেনিফিট অনলি, অর্থাৎ সেক্ষেত্রে এটা সে অ্যাকচুয়ালি পার্টনার হিসেবে নাই, এটা সে বেনিফিশিয়ারি হিসেবে আছে। কি হিসেবে আছে? বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি।
এবার হচ্ছে যে এ মাইনর ক্যান বি অ্যান এজেন্ট, মাইনর চাইলে একজন এজেন্টও হইতে পারে। আর এজেন্ট মানে কি? এজেন্ট মানে হচ্ছে যে কোনো একটা কিছু অন্যের হয়ে কাজ করা যখন কেউ করে তাকে এজেন্ট বলে। ভয়েডেবল কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্টে কি বলছে? এই কন্ট্রাক্ট মে বি ভয়েডেবল বাই ইনসেপশন, ইনসেপশন মানে হচ্ছে শুরুতেই, মানে একদম প্রথমেই ভয়েডেবল, আর একটা হচ্ছে বাই সাবসিকুয়েন্ট ডিফল্ট, কোনো কারণে পরবর্তীতে ডিফল্টের কারণে ভয়েডেবল হয়ে গেছে, আগে ভয়েডেবল ছিল না। ভয়েডেবল হয়েছে, ভয়েড কিন্তু হয় নাই। ভয়েডেবল হইলো এটা কি এখনো পর্যন্ত কন্ট্রাক্ট আছে নাকি নাই? আছে, পরবর্তীতে আছে, ভাইয়া বাতিল হয়ে কন্ট্রাক্ট যেতে তো পারে। আছে। কন্ট্রাক্টটা আছে, এক্স্যাক্টলি। মানে এখন কন্ট্রাক্ট আছে, পরবর্তীতে যদি কোনো কারণে আইনে মাধ্যমে যদি ওই জিনিসটাকে বাতিল বলে গণ্য করা হয়, তখন এরপরে থেকে সেটা বাতিল বলে গণ্য হবে। এবার হচ্ছে কনসেন্ট। কনসেন্ট মানে কি? সম্মতি। এটাতে আর এখানে কিছু বোঝানোর নেই। ডেফিনিশন অফ ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট কাকে বলে? কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি when it is not caused by coercion, undue influence, fraud, misrepresentation, মিস্টেক। আচ্ছা, কোয়েরশিয়ান মানে হচ্ছে কোনো কারণে জবরদস্তি করে যদি কাউরে করে, তখন সেক্ষেত্রে এটা কি? ফ্রি কনসেন্ট হবে না। তো এখানে বলছে এগুলা নিচের এগুলার দ্বারা না হইলে সেটা ফ্রি কনসেন্ট। তো কোয়েরশিয়ান মানে হচ্ছে জবরদস্তি, মানে জোর করে করা। এই বিয়া করবি না মানে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে গেছে কর কর, তুই বিয়া করবি মানে তোর বাপ বিয়া করবো। আচ্ছা, যাই হোক, এরপরে কি হইলো? আনডিউ ইনফ্লুয়েন্স, এটা মানে হচ্ছে অযাচিত প্ররোচনা। এটা মানে কি? এটা মানে হচ্ছে ধরেন আগেরটা ছিল জবরদস্তি করে বিয়ে করানো, আর পরেরটা হয়েছে কি? আপনি ধরেন বুইড়া বেটা হয়ে গেছেন, বিয়ে শাদী করেন না, এখন আপনার বয়স 70 বছর, আপনার এক সুন্দরী মেয়েরে পছন্দ হয়েছে, মেয়ের বয়স হচ্ছে 20 বছর। এখন মেয়েরে তো আপনি জোর করে বিয়ে করাইতে পারতেছেন না। এবার আপনি কি করছেন? মেয়ের বান্ধবী, মেয়ের বাপ মা সবাই হাত করছেন। মেয়ের বান্ধবীরে দিলেন iPhone 16 Pro Max, মেয়ের বাপ মারা সব দিয়ে দিলেন। আর মেয়ের বান্ধবীরে বললেন যে আপনি যাই শুধু ওরে বুঝাবেন যে আরে তুমি এত বিয়া কি করবা, বিয়া করো, লাইফে এগুলা ছাড়া আছে কি? আজকে এই দেশ, কালকে ওই দেশ, এখানে যাইবা। পরে গরিব একটারে বিয়া করবা, দেখবা ভাতের ড্যাগে মানে এটা করতে হইতেছে, এই সেই। শুধু শুধু এগুলা করে লাভ আছে জীবনে? কিছু হইব? এগুলা যখন তাকে বোঝানোর মাধ্যমে তাকে আস্তে করে ডাইভার্ট করানো বা হচ্ছে তার জায়গা থেকে সরিয়ে আনা, যে না সে বিয়ে করবে না করবে না বলতেছে, এখন বলবে যে না আচ্ছা ঠিক আছে করি। এরপর হচ্ছে ফ্রড, মানে কোনো উল্টাপাল্টা জিনিসপত্র, সে হয়েছে আসলে সে কোটিপতি না। ওই যে দেখেন না বিভিন্ন জায়গায় দেখেন, ওই যে নৌবাহিনীর কর্মকর্তা সে যে 50 জনকে বিয়ে করেছে, সেনাবাহিনীর কর্মকর্তা সে যে 10 জনকে বিয়ে করেছে, এগুলো হচ্ছে ফ্রড আর কি। মিস রিপ্রেজেন্টেশন মানে কি? এখানে ডিরেক্ট ফ্রড না, কিন্তু প্রেজেন্টটা করা হবে একটু অন্যভাবে, ঠিক আছে? ফ্রড মানে হচ্ছে পুরাটা ফেক, আর মিস রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে এমন ভাবে দেখানো যে মানে সে আসলে ফেক, মানে সে যে জিনিসটা আছে এটাই দেখাইতেছে, কিন্তু এমন ভাবে দেখায় যে সামনের জন ভাবতেছে ওমা এটা অনেক কিছু। বোঝা গেছে? ওই যে আপনারা তো মুভি টুভি হয়তো দেখেন টেকেন না, আর আমি সার্টিফিকেট লেভেলের ক্লাসে এবার যদিও কোনো মুভি টুভির কথা বলি নাই নর্মালি। তো একটা আইটির মুভি দেখতে বলি, এটা হচ্ছে আইটির জন্য, এটা হচ্ছে দ্য রিটার্ন অফ অভিমন্যু। হ্যাঁ, বিশাল আর সামান্তা হচ্ছে ওইটা নায়ক নায়িকা ছিল। অনেক ভালো একটা মুভি, দেখবেন সবাই। তো হচ্ছে যে একটা মুভি ছিল হানসাকি মুতোয়ানি মনে হয়, উনি হচ্ছে ওই যে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আর কি। তো ওইখানে একটা মুভিতে এমন ছিল যে হিরো হচ্ছে জিম করাইতো আর কি, জিম ট্রেনার ছিল। তো সে সব সময় মানে সে ভালো জিম ট্রেনার ছিল, তাই এমপি মন্ত্রী সবার জিম সে করাইতো। তো যেহেতু সবার জিম সে করাইতো, তো কমপ্লিমেন্টারি হিসেবে দেশের এই জায়গা থেকে ওই জায়গায় গেলে তারে নিয়ে সবাই যাইতো। তো যে এয়ার হোস্টেস ছিল সে হচ্ছে এখানে নায়িকা ছিল। সে প্রথমে দেখে দেখলো যে ওমা এ তো অনেক বড় লোক, প্রত্যেকদিন দেখি একদম বিজনেস ক্লাসে করে যায়, এমপি মন্ত্রী সবার সাথে তার একটা ভালো খাতির, ঠিক আছে? পরে গিয়া দেখলো যে ওমা এ তো আসলে জিম ট্রেনার। তো এখন ও কিন্তু তারা বুঝায় নাই যে সে কোটি টাকার মালিক, এটা বুঝায় নাই। ওই বুঝা মানে ভুল বুঝা তারা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তো এখন মিস রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে কোন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা অন্যভাবে, সেটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন, বাট ইট ইজ নট ফ্রড। তার মানে ফ্রড আর মিস রিপ্রেজেন্টেশন এক কথা না। আর মিস্টেক মানে হচ্ছে যদি কোনো কারণে ভুল হয়, মানে ভুলবশত যদি কনসেন্ট হয়, তখন সেক্ষেত্রে এটাও কি ফ্রি কনসেন্ট হবে না। আচ্ছা, এবার হচ্ছে এখানে এই যে এতক্ষণ ধরে যা বলছি যে কোয়েরশিয়ান কি, তারপর আনডিউ ইনফ্লুয়েন্স কি,
তারপরে ফ্রড কি, তারপরে মিস রিপ্রেজেন্টেশন কি, তারপরে এগুলো এখানে দিয়ে দিছে। ঠিক আছে, আজকে আমি এতটুকু পর্যন্তই শেষ করতেছি, কেমন? ওকে দাদা। ওকে তাহলে। আর এই দাদা লিঙ্কে দাদা আমার হচ্ছে একটা আমি প্রশ্ন ছিল, মানে বলেন। প্রশ্নটা একটা জানতে চাচ্ছিলাম। দাদা লয়ের যে আপনার একটা বই আছে, হ্যাঁ, হুম ওইটা কি আপনাকে মানে অর্ডার করতে হবে নাকি? ওইটা যখন কোম্পানি জ্যাক পড়াবো আমি ওইটা থেকেই পড়াবো। আমাদের আচ্ছা বইতে কোম্পানি জ্যাকটা অনেক ইনফরমেশন নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো আচ্ছা যেটা আমি প্রথম ক্লাসে বলছিলাম যে কোম্পানি জ্যাক থেকে যদি একটু বেশি প্রশ্ন আসে তাহলে দেখবেন আপনাদের বই থেকে কিছু কমন আসতেছে না, কজ ম্যানুয়ালে সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই কোম্পানি জ্যাকের জন্য। হুম, জি আচ্ছা। আর কোনো কিছু? ওকে, আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে উপরে বিজনেস লয়ের পাশে যে নাম্বারটা দেখা যাচ্ছে 01628989565, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তো আমি এই বলে ওকে আপনাদের দাদা। রেকর্ডটাকে অফ করতেছি।